ইয়র্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে ডাচ ম্যানেজার আর্নে স্লটকে বাছাই করেছে লিভারপুল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফাইনোর্ড ও লিভারপুল এই ব্যাপারে এগ্রিমেন্টেও পৌঁছেছে। এই ডাচ ম্যানেজারের জন্য মোট অ্যাডন সহ 11 মিলিয়নের মতো দিবে লিভারপুল, যা যে কোনো ডাচ ম্যানেজারের জন্যই সর্বোচ্চ ফি। এখন যে প্রশ্ন আপনাদের সবার মাঝে, লর্ড ব্যারন ভারকানের মতো দেখতে কে এই ভদ্রলোক, কেন তাকে বাছাই করেছে লিভারপুল, এবং ক্লপের রেখে যাওয়া ম্যাসিভ শুটই বা কীভাবে ফিল ইন করবেন তিনি? এই সব প্রশ্নের উত্তরই এই ভিডিওতে দেওয়া হবে। তবে এই ভিডিওকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে থাকবে কেন লিভারপুল আর্নে স্লটকে সিলেক্ট করেছে, এবং দ্বিতীয় ভাগে আমরা দেখার চেষ্টা করব তার অধীনে কেমন ফুটবল খেলতে পারে লিভারপুল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ইয়র্গেন ক্লপ ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর লিভারপুলের পরবর্তী ম্যানেজার কে হবেন সেই তালিকায় বেটিং সাইটের বুকিদের থেকে শুরু করে লিভারপুলের হায়ারার্কি সবার কাছেই প্রথম নামটি ছিল জাবি অ্যালোনসো। কারণটা খুবই সিম্পল, এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে হটেস্ট কোচিং প্রসপেক্ট হচ্ছেন জাবি অ্যালোনসো। তার লেভারকুজেন একটি হিস্টোরিক ইনভিনসিবল মৌসুম পার করতে যাচ্ছে। সো কোচের খোঁজে থাকা যে কোনো ক্লাবই হয়তো তাকে দলে ফেরাতে চাইতো, কিন্তু লিভারপুল ভক্তদের অনেক আশা দেখিয়েও জাবি অ্যালোনসো শেষ পর্যন্ত লেভারকুজেনের থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর কিছুদিন ফ্রন্ট রানার ছিলেন স্পোর্টিংয়ের রুবেন আমোরিম, কিন্তু শেষ পর্যন্ত তাকে পিছনে হটিয়ে লিভারপুল সিলেক্ট করে ফাইনোর্ডদের আর্নে স্লটকে। এখন নন লিভারপুল ফ্যানদের জন্য এই ব্যাপারটা হজম করা হয়তো কিছুটা কঠিন। কেন ডিজার্বি, নাগেলসম্যান বা লুইস এনরিকের মতো এস্টাবলিশড ম্যানেজারদের পিছনে না গিয়ে লিভারপুল ডাচ লিগে ম্যানেজার খুঁজতে গেল? কোর লিভারপুল ভক্তরা অবশ্য এতটা অবাক হয়নি, কারণ মাইকেল এডওয়ার্ডসের সিদ্ধান্ত নেওয়ার ধরনটা এরকমই। ওকে, যারা মাইকেল এডওয়ার্ডসকে চেনেন না, এডওয়ার্ডস ছিলেন লিভারপুলের সাবেক স্পোর্টিং ডিরেক্টর। লিভারপুলের যে ডাটা কেন্দ্রিক অ্যাপ্রোচ এর পায়োনিয়ার ছিলেন তিনি। ক্লপকে তিনি সিলেক্ট করেছিলেন। ক্লপের সময় লিভারপুলের যে দলবদল সাফল্য তার মূল ক্রেডিট তারই। ফর এক্সাম্পল, ক্লপ উইঙ্গার হিসেবে জুলিয়ান ব্রান্ডকে আনতে চেয়েছিলেন, এডওয়ার্ডস তার বদলে এনেছিলেন সালাকে। ক্লপ টিমো ভার্নারকে চেয়েছিলেন, এডওয়ার্ডস ডিয়াগো জটাকে এনেছিলেন। অ্যান্ড শেষ পর্যন্ত ডিসিশন মেকিংয়ে ক্লপের সাথে এই ফ্রিকশনের জের ধরেই ক্লাব ছেড়েছিলেন মাইকেল এডওয়ার্ডস, এবং এবার ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর একরকম হাতে পায়ে ধরেই তাকে আবার ক্লাবে ব্যাক করিয়েছে লিভারপুলের মালিকানা গ্রুপ এফএসজি। বেশ ইন্টেন্স কয়েক দফার নেগোসিয়েশনের পর বর্তমানে তিনি যে পোস্টটি নিয়েছেন সেটি অ্যাকচুয়ালি লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টরের চেয়েও উপরের একটি পজিশন। তিনি এখন এফএসজির সিইও অফ ফুটবল। তার অধীনে থাকবে লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর, এবং স্পোর্টিং ডিরেক্টরের অধীনে থাকবে ক্লাবের হেড কোচ। সো বলতে পারেন সার্বিকভাবে লিভারপুলের নেক্সট ইরাটা আর্নে স্লট ইরা হতে যাচ্ছে না, সেটা হতে যাচ্ছে মাইকেল এডওয়ার্ডস ইরা। বলতে পারেন এই জন্যই এস্টাবলিশড ম্যানেজারদের দিকে ঝুঁকেনি লিভারপুল, কারণ ডিজার্বি, এমেরি বা লুইস এনরিকের মতো ম্যানেজাররা ক্লাবে আসলে তারা ক্লাবের ডিসিশন মেকিংয়ে আরও বেশি কন্ট্রোল চাইবেন, অনেকটা ক্লপের মতোই। মাইকেল এডওয়ার্ডস চাচ্ছেন ম্যানেজারের দায়িত্ব হবে ফার্স্ট টিমের কোচিং করানো, দ্যাটস ইট। ক্লাবের ফুটবল রিলেটেড বাকি সব কিছু দেখবেন স্পোর্টিং ডিরেক্টর। এই জন্যই স্লটের পদবি হতে যাচ্ছে হেড কোচ, ম্যানেজার না। যদিও হিস্টোরিক্যালি লিভারপুলের ম্যানেজাররা সবসময় মোর দেন এ ম্যানেজার হয়ে থাকেন, বিল শেঙ্কলি থেকে শুরু করে ইয়র্গেন ক্লপ, কারোরই দায়িত্ব বা প্রভাব শুধু কোচিংয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তবে যোগ পাল্টেছে, এখন অনেক ক্লাবই এই স্পোর্টিং ডিরেক্টর হেড কোচ মডেল রপ্ত করছে। আর্নে স্লট যে ক্লাব থেকে আসছেন সেই ফাইনোর্ডেও একই মডেল চলছে। সো অ্যাকচুয়ালি হ্যাবিচুয়ালি তিনি বেশি কন্ট্রোল চান না, বাট ভাববেন না এটাই আর্নে স্লটকে নিয়োগ দেওয়ার পিছনে লিভারপুলের একমাত্র কারণ। ম্যানেজার নিয়োগের ক্ষেত্রেও তারা অ্যাকচুয়ালি ডাটাবেস সিস্টেমের উপরেই নির্ভরশীল ছিল। সেই ডাটাবেস সিস্টেমে কী কী ম্যাট্রিক দেখেছে তারা, সেটা বোঝার আগে চলুন আমরা প্রথমে দেখে নিই আর্নে স্লট কে। খেলোয়াড় হিসেবে আর্নে স্লট একজন মিডফিল্ডার ছিলেন। ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন ডাচ দ্বিতীয় ডিভিশনে। একটু মোটাসোটা একজন নাম্বার 10, শরীরের কারণে বেশি দৌড়াতে পারেন না, বাট টেকনিক্যালি বেশ ভালো প্লেয়ার। লিঙ্ক আপ করা, সামনে পাস খুঁজে নেওয়ায় বেশ পারদর্শী, যে কারণে দলে তাকে এফোর্ড করতে তার কম দৌড়ানোটা পোষাতে হতো তার টিমমেটদের। খেলোয়াড় থাকা অবস্থাতেই স্লট ফিল করতেন টিমমেটদের হেল্প ছাড়া তার একার পক্ষে তেমন কিছু করা সম্ভব না। ইনফ্যাক্ট কারো একার পক্ষেই দলকে জেতানো সম্ভব না, পুরো দলকে একটি ইউনিট হিসেবে কাজ করতে হবে। স্লট আবার খেলোয়াড় থাকা অবস্থাতে ব্যাপক ট্যাকটিক্যাল নার্ড ছিলেন। তিনি সবসময় কোচকে ড্রেসিং রুমে প্রশ্ন করতেন কেন আমরা এই সেটআপে খেলছি, ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে প্রশ্ন করতেন এই ড্রিলটা আমরা কেন করছি, ইন এ নাইস ওয়ে। অবশ্যই তার তখনকার ম্যানেজার এবং সতীর্থদের মধ্যে অনেকেই বলেছেন সেই খেলোয়াড় থাকা অবস্থাতেই তার মধ্যে কোচের গুণাবলী দেখতে পাচ্ছিলেন তারা, এবং সেটাই হয়েছে। নিজের শেষ ক্লাবে লাস্ট কয়েক মৌসুমে তিনি একরকম প্লেয়ার ম্যানেজার হিসেবে ছিলেন। 2013 সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি সেই ক্লাবেরই ইউথ টিমের কোচ হয়ে যান। 3 বছর পর তিনি কাম্বিওরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে যোগ দেন। কয়েক মাস পর ক্লাবের ম্যানেজার সেক্ট হওয়ার পর
তিনি আরেকজনের সাথে মিলে জয়েন্ট ইন্টারিম ম্যানেজার হন এবং দুজনে মিলে তারা ক্লাবকে 14তম পজিশন থেকে 3য় পজিশনে নিয়ে আসে। যদিও ক্লাব শেষ পর্যন্ত প্রমোটেড হয়নি, বাট তার এই রাইজটা নজরে আসে নেদারল্যান্ডের বড় বড় ক্লাবগুলোর। নেক্সট মৌসুমে এজে আলকমার, নেদারল্যান্ডের ওয়ান অফ দ্য টপ ক্লাবস, তাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। 2 সিজন পর তিনি ক্লাবের ম্যানেজারই হন। ম্যানেজার হিসেবে নিজের প্রথম মৌসুমেই লিগ জিততে বসেছিলেন। 2019-20 মৌসুমে কোভিডের আগে খেলা থামার আগ পর্যন্ত আয়াক্সের সঙ্গে জয়েন্টলি টেবিল টপ করছিল তার দল। শেষ পর্যন্ত পুরো সিজন নাল অ্যান্ড ভয়েড হওয়ায় তারা লিগ জেতা হয়নি। পরের বছরই ফাইনোর্ড তাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। তাকে নিয়োগ দেওয়ার সময় ফাইনোর্ড আসলে বড়সড় একটি ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু স্লট আসার পর প্রথম মৌসুমে লিগে থার্ড হয় তারা। কনফারেন্স লিগে খেলে ফাইনাল। ফাইনোর্ডদের জন্য 20 বছরে প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান কম্পিটিশনের নকআউটে খেলার অভিজ্ঞতা ছিল সেটি। পরের মৌসুমেই লিগ জেতে ফাইনোর্ড, যা ছিল এই শতাব্দীতে তাদের দ্বিতীয় লিগ শিরোপা। এই মৌসুমে তারা লিগ কাপ জিতেছে অলরেডি। চ্যাম্পিয়ন্স লিগে একটি কঠিন গ্রুপে পড়েছিল তারা, যেখান থেকে থার্ড হয়ে ইউরোপায় যায় এবং সেখান থেকে তাদের বগি টিম রোমার কাছে হেরে বাদ পড়ে। লিগে যদিও তারা এখন সেকেন্ড হচ্ছে, কিন্তু তাদের যে পয়েন্ট টালি সেটা গত মৌসুমে তাদের লিগ উইনিং সিজনের পয়েন্ট টালির সমানই। হুইচ মিনস পিএসভি এখন গার্দিওলার বার্সেলোনার মতো একটি অল টাইমার মৌসুম পার করছে ডাচ লিগে। এই ছিল সংক্ষেপে আর্নে স্লটের ক্যারিয়ার। এখন আমরা দেখি লিভারপুল তার মধ্যে আসলে কি খুঁজে পেয়েছে। আমরা 5টি মেট্রিক ঠিক করেছি, যার প্রথমটি হচ্ছে কম বাজেটে কাজ করার এক্সপেরিয়েন্স। ডাচ লিগে তার রাইভালরা তার চেয়ে ম্যাসিভলি ওভারস্পেন্ড করেছে। আমরা যদি এখন গত 5 মৌসুমে ডাচ লিগের শীর্ষ 4 দলের নেট খরচটা দেখি, এখানে দেখুন লিগের বড় 3 দল আয়াক্স, পিএসভি ও এজের ধারে কাছেও খরচ করেনি ফাইনোর্ড। আয়াক্স তাদের চেয়ে 10 গুণ বেশি খরচ করেছে এই সময়। আমরা জানি লিভারপুলেও একই রকম অর্থনৈতিক রেস্ট্রিকশনের মধ্য দিয়ে যেতে হবে আর্নে স্লটকে, কারণ ম্যান সিটি, আর্সেনাল বা ম্যান ইউনাইটেড, লিভারপুলের সব রাইভাল ক্লাবই তাদের চেয়ে অনেক বেশি স্পেন্ড করে থাকে। তো স্বাভাবিকভাবে এফএসির প্রথম প্রায়োরিটি ছিল ম্যানেজার কম বাজেটে কাজ করতে পারে কিনা সেটা দেখা। আরেকটি বড় মেট্রিক হচ্ছে ম্যানেজার ইয়ুথ প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারে কিনা। যেহেতু লিভারপুল তাদের রাইভাল ক্লাবদের তুলনায় কম খরচ করছে, সো তাদেরকে অনেক বেশি তাদের ইয়ুথ প্লেয়ারদের উপর নির্ভরশীল থাকতে হয়। ক্লপের সময় আমরা দেখেছি তিনি কতটা ট্রাস্ট করেছেন তার একাডেমি খেলোয়াড়দের। স্লটও অনেকটা এরকমই, তরুণ প্লেয়ারদের নিয়ে কাজ করতে পছন্দ করেন তিনি, কারণ তাদের ট্যাকটিক্স বোঝানো, ভিডিও অ্যানালিসিস বোঝানোটা সহজ হয়। স্লটের লিগ জয়ী মৌসুমে তার সিংহভাগ প্লেয়ারই ছিল 24 বছরের কম বয়সী। আগের 2 মেট্রিক গুরুত্বপূর্ণ হলেও এটাকে বলতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রিক। লিভারপুলের জন্য ক্লপ কি মিন করেন সেটা আমরা সবাই জানি। তিনি তাদের জন্য ওয়েঙ্গার বা ফার্গুসনের মতো ওইরকম স্ট্রেচারের একজন ম্যানেজার, এবং এই দুজন ম্যানেজার যখন ক্লাব ছেড়েছেন আমরা দেখেছি আর্সেনাল এবং ইউনাইটেডকে কত বড়সড় একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যেতে। লিভারপুল চাইছে এই ট্রানজিশনটা যথাসম্ভব সুইফটলি করতে, সেই জন্যই তারা অলমোস্ট একই রকম প্রোফাইলের একজন ম্যানেজার খুঁজতে চেয়েছে। লিভারপুলের ডাটা টিম বলছে অ্যাট দ্য মোমেন্ট আর্নে স্লট হচ্ছে ক্লোজেস্ট থিং টু ক্লপ। কেন? কারণ তিনি ক্লপের মতোই এগ্রেসিভ এবং প্রেসিং নির্ভর ফুটবল খেলতে পছন্দ করেন। তার ফরমেশন সাধারণত হয়ে থাকে 4-2-3-1 বা 4-3-3, যেটা লিভারপুলের বর্তমান ফরমেশনের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। বাই দ্য ওয়ে, রুবেন আমোরিমের সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ ছিল 3 at the back খেলানো। সো স্লটের দল বেশ অ্যাটাকিং এবং এগ্রেসিভ, পজিশন ও প্রেসিং নির্ভর ফুটবল খেলে থাকে তারা। ইরিদিভিসির সবচেয়ে বেশি টার্নওভার রেট তাদেরই। শুধু ডাচ লিগ না, ইউরোপের শীর্ষ 7 লিগে গত 3 মৌসুমে ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি পজিশন জেতা দলের নাম ফাইনোর্ড। দ্বিতীয় দলটি হচ্ছে আবার লিভারপুল। সামনে বল জিতে সরাসরি অ্যাটাক করার যে ক্লপীয় দর্শন সেটা খুব ভালোভাবেই রয়েছে স্লটের ফাইনোর্ডদের মধ্যে। তবে ওভারঅল স্লটের প্লেয়িং স্টাইল অনেকটাই কিন্তু আবার গার্দিওলার মতো। ইউরোপের সিংহভাগ আপ অ্যান্ড কামিং ম্যানেজারের মতো তিনিও গার্দিওলা নিয়ে ব্যাপক অবসেসড। বাট গার্দিওলার পাশাপাশি আরও বেশ কিছু ম্যানেজার দ্বারা ইনফ্লুয়েন্স তিনি। তারা হচ্ছেন মার্সেলো বিয়েলসা, ইয়র্গেন ক্লপ, লুসিয়ানো স্পালেত্তি, হোর্হে সাম্পাওলি ও মিকেল আর্তেতা। এরপর আসে ম্যান ম্যানেজমেন্টের ব্যাপারটা। আমরা জানি লিভারপুল ইংল্যান্ডের এবং বলতে গেলে ওয়ার্ল্ডেরই সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি। এখানে বিভিন্ন ন্যাশনালিটির প্লেয়ার এসে থাকে এবং অনেক স্টার প্লেয়ার থাকেন, সো তাদেরকে ম্যানেজ করার অ্যাবিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ একজন ম্যানেজারের জন্য। স্লটের ম্যান ম্যানেজমেন্ট অ্যাবিলিটি বেশ প্রশংসিত নেদারল্যান্ডসে। তিনি কমিউনিকেশনের উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তার মতে যে কোনো আইডিয়ার 60% জুড়ে হচ্ছে সেই আইডিয়াটা, আর বাকি 40% জুড়ে হচ্ছে আপনি কতটা ক্লিয়ারলি তা কমিউনিকেট করছেন। অর্থাৎ আপনার আইডিয়া যতই ভালো হোক, সেটা যদি আপনি প্লেয়ারদের বোঝাতে না পারেন তাহলে তার তেমন মানে নেই। যে কারণে তিনি ক্লিয়ারলি কমিউনিকেট করার উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। শেষ ম্যাট্রিকটা ঠিক ডাটা দিয়ে বোঝানো যায় না, বাট এটাও বেশ গুরুত্বপূর্ণ। স্লটের অধীনে খেলার সব প্লেয়ারই তার ব্যাপক প্রশংসা করেছেন। রিস নেলসন, আলী রেজা জাহান বক্সের মতো খেলোয়াড়রা বলেছেন তাদেরকে খেলোয়াড় হিসেবে ইমপ্রুভ করেছেন তিনি,
এবং তিনি একজন দারুণ কমিউনিকেটর এবং ওভারঅল পার্সন হিসেবেও তিনি দুর্দান্ত। ক্লাবের বাকি সবাইও প্রায় একই রকম মতামত দিয়েছেন। সো এখন আমরা আসি লিভারপুলে কেমন হতে পারে স্লট বল। আমরা প্রথমে স্লটের ফাইনোটকে ট্যাকটিক্যালি অ্যানালাইজ করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব সেখানকার ফুটবলকে তিনি কীভাবে লিভারপুলে অ্যাডপ্ট করতে পারেন। সো আমরা প্রথমে বোর্ডে চলে যাই। আমরা জানি ফাইনোটতে আর্নে স্লট মূলত 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে খেলিয়ে থাকেন। সো তার 4-3-3 ফরমেশনটা হয় এরকম। মিডফিল্ডে তার একটা ডাবল পিভট থাকে। তিনি একজন নাম্বার 10 খেলাতে পছন্দ করেন, যে নাম্বার 10 প্রায় সময় হচ্ছে মিডফিল্ডে ঢুকে যায় অথবা হচ্ছে ফরওয়ার্ড লাইনের সাথে যোগ দেয়। মিডফিল্ডে যে তার যে ডাবল পিভট, এই পিভটটা খুবই মোবাইল। তারা কেউই অ্যাকচুয়ালি রেগুলার নাম্বার 6 বা নাম্বার 8-এর মতো বিহেভ করেন না। তার দুটাই করে থাকেন, দুজনেই নাম্বার 6, দুজনেই নাম্বার 8। এবং তাদের মূল দায়িত্বটা হয় হচ্ছে বল প্রোগ্রেশনে। তাদের বল প্রোগ্রেশন কেমন হয় সেটা আমরা এখন দেখি। সো বল প্রোগ্রেশনে আমরা জানি যে ফাইনোট অনেকটা গার্দিওলা-এস্ক, মানে তারা পিছন থেকে বিল্ড আপ করতে পছন্দ করেন এবং আর্নে স্লট পিছনের সেই বিল্ড আপে তার গোলকিপারকে ব্যবহার করে থাকেন। সো যেটা হয়, গোলকিপার এখানে থাকেন এবং তার দুই পাশে চলে আসেন দুই সেন্টার ব্যাক, দুই ফুল ব্যাক লিভারপুলের মতোই উপরে উঠে যান। সো এই তিনজন তাদের মাঝখানে পাস চালাচালি করে তারা বলটা মাঝখান দিয়ে সামনে পাঠানোর চেষ্টা করে। তারা নর্মালি এখানে বিল্ড আপ পেজে সাধারণত ওয়াইড যান না, কারণ এখান থেকে বল হারানোর চান্স বেশি থাকে। সো এই দুজন দুটা পজিশন নিয়ে থাকেন, যেখানেই প্রতিপক্ষ প্লেয়াররা থেকে থাকুক না কেন। হয়তো বলটা এখান থেকে এই প্লেয়ারটা এখানে চলে আসলো, সো উনি এখানে চলে আসবেন, বলটা এদিকে চলে যাবে, বা কোনো এক কম্বিনেশন করে তারা বলটা হচ্ছে সামনে পাঠানোর চেষ্টা করে। এবং মিডফিল্ডে যখন বলটা এসে যায় তখন তারা ট্রাই করে হচ্ছে ওয়াইডে যাওয়ার। সো ওয়াইডে তাদের খেলাটা কেমন হয়, দুই ফুলব্যাকই খুবই সামনে যান। আমরা জানি লিভারপুলের ফুলব্যাকরাও একই কাজ করে থাকেন, মানে ট্রেন্ট মিডফিল্ডে ইনভার্টেড হওয়ার আগ পর্যন্ত আমরা জানতাম যে দুই ফুলব্যাকেই প্রচুর ওভারল্যাপিং রান নিতেন। এবং এই ব্যাপারটা স্লটের ফাইনোটদের মধ্যেও রয়েছে, দুই ফুলব্যাকেই সামনে উইঙ্গারদের সাথে ওভারল্যাপিং অনেক রান নেন এবং তারা প্রচুর বক্সে প্রবেশ করেন। আমরা যদি বক্সে তারা কী করে সেটা দেখি, লাইক বক্সে এরকম হয় প্রায় সময় এখানে চলে আসেন ফুলব্যাকরা, এই দুই পাশে চলে আসেন ফুলব্যাকরা, অ্যান্ড দুই উইঙ্গার এবং যে নাম্বার 9 আছেন তারা হচ্ছে এখানে বক্সে থাকেন। সো যেটা হয়, তারা ওভারল্যাপিং কোনো রান নিয়ে এখান থেকে কাটব্যাক করার চেষ্টা করেন। এবং এই ফুলব্যাকরা বক্সে ভেতরে ঢুকে যাওয়ার আরেকটা বড় সুবিধা আছে। আমরা জানি যে দুই উইঙ্গার, একজন হয় লেফট ফুটের আর একজন হয় রাইট ফুটের, তারাও প্রায় সময় হচ্ছে বক্সের কোনায় থাকেন এবং এখান থেকে তারা হচ্ছে রেয়ার পোস্টে ক্রস খেলার চেষ্টা করেন। সো এই ক্রসের দ্বার প্রান্তে প্রায় সময় থাকেন হচ্ছে ইদার ফুলব্যাক অথবা এই তিনজনই থাকেন হয়তো, যেটা মানে অ্যাটাকিং থ্রেটটা অনেক বাড়িয়ে দেয়। এছাড়া আর্নে স্লটের ফাইনোটদের মাঝখানে ট্যাকটিক্যালি আরেকটা বড় লক্ষণীয় ব্যাপার হচ্ছে তারা মিডফিল্ড বা অ্যাটাকিং সাইডে প্রচুর থার্ড ম্যান রান নিয়ে থাকে। আমরা জানি লিভারপুলের মাঝখানে লিভারপুল ঠিক থার্ড ম্যান রান না হলেও তারা দুই ফ্ল্যাঙ্কে প্রায় সময় হচ্ছে একটা করে ট্রায়াঙ্গেল তৈরি করার চেষ্টা করে, যেটা হয় যে উইঙ্গার ফুলব্যাক এবং একজন মিডফিল্ডারকে নিয়ে দুই পাশে তারা হচ্ছে দুটো ট্রায়াঙ্গেল তৈরি করার চেষ্টা করে এবং এই ট্রায়াঙ্গেল থেকে হচ্ছে তারা দুই ফ্ল্যাঙ্ক থেকে বলটা বক্সের দিকে প্রোগ্রেস করার ট্রাই করে, যেটা হয়তো আর্নে স্লটের অধীনেও আমরা দেখতে পাবো। সো আর্নে স্লট অ্যাটাকিং সাইডে ফাইনোটদের কোন দিকগুলো আসলে লিভারপুলে অ্যাডপ্ট করতে পারেন, এতক্ষণ আমরা যা দেখলাম তার প্রায় সব কিছুই তিনি চাইলে লিভারপুলে অ্যাডপ্ট করতে পারেন। আমরা জানি যে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড তিনি ইদানিং মিডফিল্ডে খেলা শুরু করেছেন এবং মিডফিল্ডে যে বল প্রোগ্রেশন সেটা উনি অনেক ইজি করে দেন। সো আর্নে স্লটের যে মিডফিল্ড পিভট তার একজন হতে পারেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, আরেকজন হতে পারেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার বা ওয়াটার ওয়েন্ডো বা ডমিনিক সবোসলাই, যে কেউ হতে পারেন। এরপরে আমরা জানি যে লিভারপুলের দুই উইঙ্গাররা সাধারণত বেশ ইনভার্টেড হয়ে খেলা ট্রাই করে, তারা নর্মালি এতটা উইথ নেওয়ার ট্রাই করে না। লিভারপুলের উইথ প্রোভাইড করে থাকে নর্মালি হচ্ছে ফুলব্যাকরা, যেটা হচ্ছে আর্নে স্লটও প্রায় একইভাবে করে থাকেন। সো এখানে আই গেস তেমন চেঞ্জ আসবে না। আর আর্নে স্লটের খেলায় আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তিনি ম্যাচের পেস নিয়ন্ত্রণ করতে পারেন সুন্দর। লাইক তার ফুটবল সাধারণত গার্দিওলা-এস্ক হয়ে থাকলেও মানে তিনি যেটা করেন তার দল চাইলেই দ্রুত ব্রেক করতে পারে, মিডফিল্ডে 1-2 পাসে তারা বক্সে চলে যেতে পারে, আবার চাইলেই তারা হচ্ছে ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণের জন্য সাইড ওয়াইজ পাস দিয়ে ম্যাচটা স্লো করে দিতে পারে। সো এই ব্যাপারটাও হয়তো লিভারপুলে ইন্টিগ্রেট করবেন তিনি। এটা করার পেছনে একটা কারণ হচ্ছে যে আমরা জানি লিভারপুল ইয়র্গেন ক্লপের অধীনে অনেক রিস্কি ফুটবল খেলে থাকে, লাইক তারা অল টাইম অ্যাটাক করার ট্রাই করে, যেটা অ্যাকচুয়ালি মানে দেখতে ভালো লাগলেও রেজাল্ট বের করার জন্য অ্যাকচুয়ালি সেফ অপশন না। সেফ অপশন হবে আপনি হয়তো 1-2 গোলে এগিয়ে গেলেন, তারপর হচ্ছে খেলাটা স্লো করে দেওয়া যাতে অপোনেন্ট তেমন অ্যাটাক করতে না পারে আপনাকে। ডিফেন্সিভলি আর্নে স্লট সাধারণত তার দলকে যতটা কম্প্যাক্ট করা সম্ভব কম্প্যাক্ট করার ট্রাই করেন এবং আমরা জানি যে তাদের টার্নওভার রেট অনেক বেশি, মানে তাদের প্রেসিং মেট্রিকে তারা খুবই হাই স্কোর করে থাকে।
তারা ডিফেন্সিভ থার্ডে বল উইংয়ে খুবই পারদর্শী, অনেকটা লিভারপুলের মতোই। তাদের যে কম্পেক্ট করার ব্যাপারটা সেটাও লিভারপুলের মতোই কিছুটা। সো আই গেস এখানে ডিফেন্সিভলি অ্যাকচুয়ালি আর্নে স্লটের ফাইনোর্ড লিভারপুলের চেয়ে বেটার, সিগনিফিকেন্টলি বেটার একটি দল। আমরা ওভারঅল ম্যাট্রিকটাই যদি দেখি, আর্নে স্লটের ফাইনোর্ড এবং ইয়র্গেন ক্লপের লিভারপুলের গত 3 সিজনের ম্যাট্রিক যদি আমরা কম্পেয়ার করি, ডিফেন্সিভলি আর্নে স্লটের দল সিগনিফিকেন্টলি বেটার। সো ফাইনালি আর্নে স্লটের অধীনে কেমন হবে লিভারপুল? আমি লিভারপুল ভক্তদের উদ্দেশ্যে বলবো, ক্লপের অধীনে আপনারা যে ফুটবল দেখেছেন সেটা হয়তো আপনি লাইফে আর কখনোই দেখতে পাবেন না। এরকম এনজয়েবল ফুটবল আপনি লাইফে আর কখনোই হয়তো দেখতে পাবেন না। বাট ট্রফির ক্ষেত্রে, শিরোপার ক্ষেত্রে ইয়র্গেন ক্লপ কিন্তু অ্যাকচুয়ালি আন্ডার অ্যাচিভ করেছে, তার যে সামর্থ্য ছিল সেই অনুযায়ী আন্ডার অ্যাচিভ করেছে। এটা হয়তো চেঞ্জ হতে পারে আর্নে স্লটের অধীনে। এবং আমরা জানি যে মাইকেল এডওয়ার্ডস ব্যাক করেছে ক্লাবে, সো এটা একটা বড় স্বস্তির ব্যাপার লিভারপুল ভক্তদের জন্য। আর যাই হোক, পোস্ট ফার্গি ইউনাইটেড বা পোস্ট ওয়েঙ্গার আর্সেনালের মতো বড় কোনো অধপতনের সম্ভাবনা তাই খুবই কম।